This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ কি আবার নতুন করে অস্থির হতে চলেছে? বাংলাদেশের সেনা তারা কি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চলেছে? কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে এবং সেই জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন, ক্যান্টনমেন্টে থাকার কথা ক্যান্টনমেন্টেই থাকুন, সুস্থ পরিবেশ ফেরাতে বাধা সৃষ্টি করবেন না। তাহলে প্রশ্ন উঠছে হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারির পর বাংলাদেশ সেনা কি রাজনীতিতে হস্তক্ষেপ করছে? বাংলাদেশের সেনা শাসন কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? একবার শোনাবো আপনাদের হাসনাত আব্দুল্লাহর বক্তব্য। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংর হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড সেটা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো, আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি। যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলি রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, উনাকে তার জীবন দিয়ে সেইটাই মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেইটাই মেটাতে হয়েছে। আপনাদের যাদের হাসনাত আব্দুল্লাহর বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং 22শে মার্চ ঢাকাতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এনসিপির তরফে। আর সেখানে কার্যত বাংলাদেশ সেনাকে একেবারে তীর্যক ভাষায় আক্রমণ করলেন হাসনাত আব্দুল্লাহ এবং কোথাও গিয়ে তিনি বললেন যে নোংরা রাজনীতি করে এসেছে, নগ্ন রাজনীতি করে এসেছে বাংলাদেশ সেনা, দীর্ঘ 16 বছর তারা এটা করে এসেছে। আমরা কথা বলবো, আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিতটা, কোথাও গিয়ে হাসনাত আব্দুল্লাহ সেনাকে আক্রমণ করছেন ঠিকই, কিন্তু বেশ কিছু তীর্যক শব্দ তিনি ব্যবহার করেছেন, ক্যান্টনমেন্টের রাজনীতি করবে না। তাহলে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কোথাও কি সেনা ফিরে আসতে চাইছে নাকি সেনার অভ্যুত্থান ঘটতে চলেছে? সেনা অভ্যুত্থানের বিষয়টা, জল্পনাটা খুবই জোরালো রয়েছে এবং অনেকেই এটা মনে করছেন যে এরকম বিষয়টা একদম খুব সারফেস হয়ে গেছে, যে 26শে মার্চ আর কি, যেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল, সেই দিনই চায়নাতে যাচ্ছেন হচ্ছে
ডক্টর ইউনূস এবং সেখানে তাকে ডক্টরেট উপাধি দেওয়া হবে এবং তার আগে প্রতি মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনস গুলোতে সেনা বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন জায়গায় পজিশনিং নিয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের অতীতের ইতিহাসে যদি পর্যবেক্ষণ করা যায়, সেনার অতি সক্রিয়তা বা তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যেটা 5ই আগস্টের সময়ে বা তার পরবর্তী সময়ে এতটা দেখা যায়নি। এবং এইটাই হাসনাত আব্দুল্লাহ থেকে মূলত তিনি এই পোস্টটা করেন। তারপর সজীব আহমেদ ভুইয়া তিনি তার বক্তব্যে যেটা বলেছিলেন সেটাও অত্যন্ত বাংলাদেশের মানুষ জনের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে সেখানে তিনি বলেছেন যদি 5ই আগস্ট কোনোভাবে এটা ব্যর্থ হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিতেন এবং সেই মতো তারা রেডিও হয়েছিলেন। এখন এই অস্ত্রশস্ত্র কোথা থেকে এসেছিল বা অস্ত্রশস্ত্রটা এখন কোথায়, এইসব নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই দুটো মন্তব্য স্বাভাবিকভাবে সেনাবাহিনীকে তারা যথেষ্ট পরিমাণে সচকিত করে রেখেছে। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে এগুলো শোনা গেছে বা যে সমস্ত বিষয়গুলো বক্তব্যের মাধ্যম দিয়ে যেগুলো সারফেস হয়ে এসছে, সেখানে বিভিন্ন ক্ষেত্রে ওয়াকারুজ্জামানের উপর অনেকের যেমন রাগ রয়েছে, আবার ওয়াকারুজ্জামানের ভূমিকাকেও কেউ অস্বীকারও করতে পারছেন না। বিশেষভাবে ওয়াকারুজ্জামান তিনি 5ই আগস্টের আগে সরাসরি বলেছিলেন যে বাংলাদেশের জনগণের উপর সেনাবাহিনী কোন রকম গোলাবর্ষণ করবে না বা গুলি করবে না। কার্যত ঠিকই বলেছিলেন, কারণ সেনাবাহিনীর কাজই হচ্ছে দেশের জনগণকে বিদেশি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত তখন সেদিন কিছু করার ছিল না শেখ হাসিনার। এবং তিনি বারবার করে যে জিনিসটা সেদিন বলছিলেন, তার যে অসহায় অবস্থাটা হয়েছিল এবং তার পূর্ণ সুযোগ নিতে পেরেছিল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাকে প্রবলভাবে যে কারা কারা ব্যাকিং করেছিল পরবর্তী অধ্যায়গুলোতে, সেটা গোটা বিশ্ব মোটামুটি ভাবে এখন নিশ্চিত হয়ে গেছে যে সেখানে এটি একটি মেটিকুলাস ডিজাইন ছিল এবং 15 বছরের একটি শাসনকালকে উৎখাত করার জন্য শেখ হাসিনার সরকার এবং হচ্ছে আওয়ামী লীগকে উৎখাত করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা তৈরি হয়েছিল এবং এই পরিকল্পনা বাস্তবায়ন ঘটেছে। এবং তারপরে হচ্ছে তাহলে বাংলাদেশ এখন কোন পথে এগোবে? স্বাভাবিক এই প্রশ্নটা আছে। এই প্রশ্ন তো সেনাবাহিনীর মধ্যেও থাকবে, কারণ সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকার কথা। সেনাবাহিনীর বিদেশি আক্রমণ বা বহিঃশত্রু আক্রমণ করলে তখন সেনাবাহিনী দেশকে রক্ষা করার জন্য তখন তারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসে। কিন্তু সেই অবস্থা কি বাংলাদেশে তৈরি হয়েছে? 5ই আগস্টের পর অদ্যাবধি এখনো পর্যন্ত বাংলাদেশে সেনাবাহিনীকে কার্যত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না দেওয়া হয়েছে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। আমরা যদি দুভাগে এটাকে দেখি, হাসনাত আব্দুল্লাহ তিনি এই মন্তব্য করেছেন, তার আগে তারা কি করেছে? তার আগে হচ্ছে থানা পুড়িয়ে দিয়েছেন, পুলিশের কাজ পুলিশকে করতে দেননি এবং হচ্ছে পুলিশ হচ্ছে পুরোপুরি আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত। এটি আওয়ামী লীগের দোসরে পরিণত হয়েছে, পুলিশ লীগ নাম দিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ হত্যা হয়েছে এবং তার এখনো পর্যন্ত বিচার হয়নি এবং কোন রকম বিচারের কোনো উদ্যোগও নেই। তাদেরকে একটা গণশত্রু হিসেবে রূপান্তরিত করা হয়েছিল। তারপর আনসার বাহিনী, এই সমস্ত বাহিনীগুলোকে কার্যত অকেজো করে এখন সেনাবাহিনীকে নিশানা করা হচ্ছে। সেনাবাহিনী যদি এইরকম একটা ধারণা পোষণ করে সে তার শক্তিকে সংহত করতে চায় এবং সেটাই কার্যত করছে। কেননা বেশ কিছু ছবি দেখছিলাম যে সেই ছবিগুলোতে বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে তারা সেনাবাহিনী সেখানে সমাবেশ করেছে এবং সেটা কার্যত এখন হুঁশিয়ারির ছলে যেটাকে বলছে মানে হাসনাত আব্দুল্লাহ, এতে তাদের আদৌ বিপদ পারবে এই কারণেই যে ক্যান্টনমেন্ট দ্বারা পরিচালিত যে রাজনীতি সেটার দিকে সে ইঙ্গিত করছে এবং ঘটনাটা কি হয়েছে, এরকম কিছু বক্তব্যের জন্য তাকে ক্যান্টনমেন্টে ডেকে পাঠানো হয়েছিল এবং বক্তব্য রাখা হয়েছে, মানে তাকে বোঝানো হয়েছে এবং সেটা তিনি বাইরে এসে প্লাস করে দিয়েছেন। দেখো, বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রেও আমরা কতগুলো বেসিক সূত্র মেনে চলি, যে অনেক রকম কথা, অনেক মানে রাজনৈতিক দল, অনেক নেতা তাদের নানা রকম কথা বলেন, সেই সমস্ত কথা তো সবটাই জনসমক্ষে আনতে হবে এরকম তো কোনো দায়বদ্ধতাটাই নেই।
সবটাই বলে দিতে হবে এমন কোনো দায়বদ্ধতা কিন্তু নেই কোনো জায়গায়। একেবারেই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবং হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং সমর্থন রয়েছে। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে তারা ক্যান্টনমেন্টেই থাকুন, আমরা আপনাদের শ্রদ্ধা জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটা আমরা স্বীকার করি, কিন্তু আমরা বলতে চাই আপনারা গত 16 বছর ধরে ক্যান্টনমেন্ট থেকে যেভাবে রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছেন, বিভিন্ন দপ্তরের মাধ্যমে যেভাবে রাজনীতিতে নোংরা হস্তক্ষেপ করেছেন, 2024 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। এবং স্বাভাবিকভাবেই হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি বা এই যে মন্তব্য এরপরেই কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা কথা বলবো এই মুহূর্তে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার শ্রীবাস্তব, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিচ্ছেন, গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? নমস্কার, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। এখন দেখুন, এটা তো একটা নিউজ হয়ে গেল যে হাসনাত নিজে ফেসবুকে গিয়ে 11 তারিখে ওনার বাংলাদেশ আর্মি চিফ সঙ্গে কি কথা হলো এটা দিয়েছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যতগুলো পড়ুয়া ছিল, যারা আনএমপ্লয়েড পড়ুয়া, যারা হেলিকপ্টারে ঘুরছে, রাইট, যারা বড় বড় ইফতার পার্টিতে যাচ্ছে, ওই পড়ুয়াগুলো এখন ডাইরেক্টলি ওরা চ্যালেঞ্জ করেছে বাংলাদেশ আর্মি। এটা খুব সিরিয়াস কথা। এটা কিন্তু নিউজের জন্য নয়, এটা ভাবতে হবে যে 21 তারিখে যদি হাসনাত এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে নিজের ফেসবুকে, তাহলে বাংলাদেশ আর্মি নিজের একটা, যাদের এতগুলো সম্মান আছে পুরো বিশ্বে, ওরা নিজের ইমেজের জন্য কি করবে? ওরা কি পাকিস্তান আর্মি হতে চলেছে যে ওরা হাতের হাত ধরিয়ে রেখে দেবে? ওদের কাছে জুডিশিয়ারি নেই। আমি তো বলবো এই মুহূর্তে বাংলাদেশ আর্মির মধ্যে যারা একটা ডিপার্টমেন্ট আছে, যেটা আমরা বলি জাজেস অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ, জ্যাক ব্রাঞ্চ যেটা বলি আমরা, ওরা ইমিডিয়েটলি ওদের একটা লিগ্যাল প্রসিজার আরম্ভ করা উচিত। যদি আজকে ওরা ফেল করে বাংলাদেশ আর্মি, তাহলে ওরা দেশকে ফেল করে দেবে, রাইট? এই হাসনাতের মতন লোক, যাদের পড়াশোনা কোনো নেই, যারা মাদ্রাসা ট্রেন্ড লোক, যাদের কোনো চিন্তা ভাবনা নেই, কোনো কিছু জানেন না, ওরা হঠাৎ করে 23 মিলিয়ন টাকা নিয়ে এরা এত উপরে এসছেন। যদি ওদেরকে এই কথাটা এরকমই উড়িয়ে দেওয়া হয় যে আমি 100 জন সেনাবাহিনীর লোককে ঢাকায় তুলছি, এ করছি, নো, দিস ইজ নট কারেক্ট। দ্যাট ইজ পয়েন্ট 1। তার মানে দ্য টাইম ইজ টু অ্যাক্ট নাও। বাংলাদেশ আর্মিকে অ্যাকশন এখন নিতে হবে, আর ওই অ্যাকশনটা নিতে হবে লিগালি, সবার সামনে নিতে হবে থ্রু দ্য লিগাল প্রসিজার। কেন যে বাংলাদেশ আর্মি এরকম সিচুয়েশন, বিদেশে অনেকগুলো যেটা ইউএন মিশন আছে, ওখানে খুব ভালোভাবে ওরা নিয়েছেন। তাই আমরাও দেখছি যে আমাদের বাংলাদেশ আর্মির যারা লোক আছেন ওরা কবে এটা অ্যাকশন নেবে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এটা তো রমজানের পবিত্র মাহিনা চলছে, আমরা তো আমাদের বাংলাদেশের ভাই বোনকে আমরা তো ওদেরকে শুভেচ্ছা দিচ্ছি, কিন্তু একটা সেকশন আছে বাংলাদেশের মধ্যে, রাইট, যারা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করছে, অনেকগুলো শিল্পে কাজ করছে, ওরা বোনাস পায়নি, ওরা ওয়েজেস পায়নি, ওরা কিছু পায়নি। এই স্টুডেন্ট গুলো ওদের কথা না ভেবে এরা সব মিডিয়ার সামনে খুব পলিশ টলিশ ডেন্টিং পেন্টিং করে ওরা বসে আছে, এন্ড ওরা মিডিয়ার দিকে বড় বড় কথা বলছে। ওদের কাপড়গুলো দেখুন, ওর জুতোগুলো দেখুন, এরা সব হেলিকপ্টারে ঘুরছে, জানেন। আর যখন মিডিয়াতে এটা এক্সপোজ হচ্ছে, বাংলাদেশের মানুষ জিজ্ঞেস করছে হে তোদের কাছে এত পয়সা আসলো কোথায়, তোরা তো আর নাহিদ তো কোনো ইলেকশনও জিততে পারেননি, ও তো ঢাকা ইউনিভার্সিটি কোনো ইলেকশনও জিতেনি, স্টুডেন্ট ইলেকশনও হেরে গেছে। এদের কাছে এত যে পয়সা এসেছিল, যারা পয়সা দিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছিল, এখন বাংলাদেশের লোক জিজ্ঞেস করছে ভাই এত পয়সা নিয়ে করতে, তখন ওরা রিক্সায় মোটর সাইকেলে এরকম ঘুরছে, হেলিকপ্টার ছেড়ে ওখানে। কিন্তু এরা নিশ্চয়ই এরা যা কাজ করেছে অক্ষম্য, এটা ক্ষমা করা যেতে পারে না। বাংলাদেশ আর্মির সম্বন্ধে হাসনাত যে অনেক বড় গুন্ডা হতে চলেছে ওখানে, ও যখন বাংলাদেশ আর্মিকে বলেছে ওর অ্যাকশন হওয়া উচিত, দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, রাইট, একটা আমাদের মহাভারতের একটা কথা আছে, যুধিষ্ঠিরের কথা আছে। যুধিষ্ঠির একদম সৎ বলছেন, কিন্তু ডিসেপশন এটাই বলি, যখন গুরু দ্রোণকে মারার সময় টাইম হলো, তাহলে কৃষ্ণই যুধিষ্ঠিরকে বলেছিলেন একটু মিথ্যা বলে দাও, রাইট। তো যখন উনি বললেন কাসস্থামা হাতো, তারপরে অনেক জোরে আওয়াজ হলো, উনি বললেন আস্তে করে নরো বা কুঞ্জর। এই কথাটা আমরা সবাই জানি। বাংলাদেশে সেম জিনিস হয়েছে। বাংলাদেশে যেটা এটা পরিস্থিতি হয়েছে আজকে দিনে বা 2 দিনে বা 6 মাসও হয়নি, এটা বছর লেগেছে। আপনার মনে আছে যখন ওদের জানুয়ারি 2024-এ যখন ইলেকশন হয়েছে,
দুনিয়ার সব থেকে পুরনো ডেমোক্রেসি যেটা আজকে মডার্ন ডেমোক্রেসি, নাহলে ভারতের ডেমোক্রেসি তো কটিলিয়া সময় থেকে আছে, উনি তো ও সময় কথা বলেছিলেন। তো আমেরিকা যখন বলেছে ওয়ার্ল্ড লার্জেস্ট ওল্ডেস্ট ডেমোক্রেসি যিনি ক্লেম করেন, ওরা বলেছিলেন যে ইলেকশন যেটা বাংলাদেশে হচ্ছে এটা ভুয়া, এটা রিগ, আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেট যা করেছেন ওটা ভালো নয়। তো এইটা যে যুধিষ্ঠির সিন্ড্রোম এটা আমরা বলি, মহাভারতের সিন্ড্রোম বলি, ডিসেপশন আমরা বলি, এই যে মিথ্যাবাদী প্রপাগান্ডা যেটা চালানো হলো, যার মধ্যে $23 মিলিয়ন পাতা না কত জিনিস ওরা টানলো ওখানে বাংলাদেশে টু ডিসএপ্লাইজ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, একটা ফলস ন্যারেটিভ দিল, রাইট? ওর ফলে কি হলো কি মানুষগুলো চিন্তা করতে লাগলো, আরে একটা ডেমোক্রেটিক কান্ট্রি আমাদেরকে বলছে কি তোমাদের ইলেকশন ভালো নয়, তারপরে ধাপে ধাপে অ্যান্টি শেখ হাসিনা ওয়াজেদ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ আগেনস্ট একটা মাহল তৈরি হলো। এই মাহলে তারপরে স্টুডেন্ট গুলোদেরকে পয়সা দেওয়া হলো, আর এই স্টুডেন্ট গুলো এসব করলেন, কোনো অবস্থান হয়নি। ইট ওয়াজ সিম্পলি কারাপশন অ্যান্ড গাদ্দার যারা বাংলাদেশে ছিলেন ওরা এসছেন। নাও এই হোলি মান্থে, এই যে পবিত্র রমজান মান্থে এইটা ধাপে ধাপে বোঝা যাচ্ছে। ওর মধ্যে প্রফেসর ইউনুস একটা আরো জিনিস করে দিলেন, যে গার্মেন্ট ফ্যাক্টরি যেটা ছিল বাংলাদেশের বিগেস্ট আর্নার অ্যান্ড ইউএন মিশনে যারা লোক আছে ওর মধ্যে উনি স্ট্রাইক করে দিলেন। নাও চায়না কি করছে, চায়না নিজের তেরি মালের উপরে মেড ইন বাংলাদেশ লেবেল লাগিয়ে ওটা আমেরিকা পাঠিয়ে দিচ্ছে আর কমিশনটা খেয়ে নিচ্ছে প্রফেসর ইউনুস। এটা মানুষ বুঝতে পেরেছে যখন উনি আমেরিকা যাবেন তাহলে বাংলাদেশের সামনে কোনো অপশন থাকবে না, ওদেরকে লড়তে হবে আমেরিকান আর্মি থেকে, কোয়াডের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, অস্ট্রেলিয়ার সঙ্গে, জাপানের সঙ্গে, ওদেরকে চায়না ক্যাম্পে সোজাসুজি নিয়ে যাচ্ছেন। ওর বদলে উনি কি নেবেন ওটা আমরা বলছি, কিন্তু নেক্সট কিছু ঘন্টায়, নেক্সট 2-3 দিনের মধ্যেই বা নেক্সট ফিউ আওয়ার্স বাংলাদেশে অনেক বড় চেঞ্জ হতে চলেছে। একদম অবশ্যই ঠিকই পরিবর্তন হয়, আমাদেরও নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।